বিহার ঝাড়খণ্ডে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া দফতর, কিন্তু আমাদের এখানে কিছুটা হলেও বৃষ্টি কমেছে। তবুও আগামী কয়েকদিন আবহাওয়া কীরকম থাকবে এক ঝলকে একটু দেখিয়ে দিই। যেমন দক্ষিণবঙ্গে পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি। পশ্চিমের জেলাগুলিতে এখনও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। শনিবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বওয়ার সম্ভাবনা। আর এদিকে রবিবার ভারী বৃষ্টির সতর্কতা বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পশ্চিম বর্ধমান, উত্তর 24 পরগনায়। বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে, এরকমটাই জানাচ্ছে আবহাওয়া দফতর। সোমবার ভারী বৃষ্টির সতর্কতা বীরভূম, মুর্শিদাবাদ জেলায় সোমবারও, এবং বৃষ্টির সঙ্গে সেই 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বওয়ার সম্ভাবনা। পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি। উত্তরবঙ্গে দেখি, উত্তরবঙ্গে কি বলছে আবহাওয়া দফতর। উত্তরবঙ্গে শনিবার বৃষ্টির সম্ভাবনা কম, ভারী বৃষ্টির সতর্কতা নেই, কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। রবিবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সতর্কতা। সোমবার অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে। ভারী বৃষ্টি হতে পারে উত্তর দিনাজপুর, কোচবিহারে। সোমবার সপ্তাহের প্রথম দিন বৃষ্টির সঙ্গে 30 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। এছাড়াও মঙ্গলবার ভারী বৃষ্টির পূর্বাভাস দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহারে। মঙ্গলবার সপ্তাহের দ্বিতীয় দিন জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরেও ভারী বৃষ্টি হতে পারে। এছাড়াও বৃষ্টির সঙ্গে সেই 30 থেকে 50 কিলোমিটার ঝোড়ো হাওয়া বওয়ার পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরে। শনিবার বৃষ্টির সম্ভাবনা কম। আবহাওয়া দফতর কি বলছে দেখুন। 22 তারিখ 23 তারিখ এই দুদিন উত্তরবঙ্গের সব জেলাগুলোতে হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা, আর দক্ষিণবঙ্গের সব জেলাগুলোতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা। 25 তারিখকে দক্ষিণবঙ্গের সব জেলাতে বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম উইথ লাইটনিং হওয়ার সম্ভাবনা রয়েছে। কিছু জেলায় পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, 2 মেদিনীপুর, 24 পরগনা এবং হাওড়া এই জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণ এবং তার সাথে ঝোড়ো হাওয়া 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় থাকারও সম্ভাবনা রয়েছে। 26 তারিখে আপনার একটা সাইক্লোনিক সার্কুলেশন ফর্ম হতে পারে এবং তার ইনফ্লুয়েন্সে 27 তারিখে একটা লো প্রেসার এরিয়া ফর্ম হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু ইন এনি কেস ডিপ্রেশনে ইন্টেন্সিফাই হওয়ার সম্ভাবনা খুব কম। শিলাবতী, ঝুমি নদীতে ভাসছে দেখুন, যেই দুটি নদী ফুঁসছে, আর দেখুন ঘাটালের অবস্থা দেখুন। আবার সেই ঘাটালে পুনরাবৃত্তি, একেবারে শহর ডুবে গেছে, নৌকোই এখন প্রধান ভরসা। শিলাবতী, ঝুমি নদী জলের তলায়। ঘাটালের বিস্তীর্ণ এলাকা, ঘাটালের 17টি ওয়ার্ডের মধ্যে 12টি জলমগ্ন স্বাস্থ্যকেন্দ্র, রাজ্য সড়ক, ডুবেছে বিঘের পর বিঘে চাষের জমি। ঘাটালের একাধিক ঘরবাড়ি জলের তলায়, যাতায়াতে ভরসা প্রতি বছরের মতো এবছরও সেই ডিঙি নৌকো। মানুষ কি বলছেন দেখুন। জল বাড়ছে, প্রচন্ড জল বাড়ছে। কি সমস্যা হচ্ছে? ওই যাতায়াতের আর কি? আরে তো ভর্তি যাচ্ছে, মানুষজন বেড়াতে পারছি না, তো জল বাড়ছে। পৌরসভাতে নৌকার কোনো ব্যবস্থা নাই। জল বাড়ছে, অনেকটাই বেড়ে গেছে। এক কোমর জল, একটা জল বেরিয়ে এসছি। কি কষ্ট, আর লটি পড়ছি, যেমন যেতে পারছি না। কি সমস্যা হচ্ছে? ওই তো নৌকো নাই, যেতে পারিনি, নেমে এসছি, এই সব সমস্যা হচ্ছে। চন্দ্রকোনায় বন্যার উন্নতি হলেও ঘাটালে কিন্তু অবনতি। ঘাটালে শিলাবতী নদীর জলে ঘাটাল পৌর এলাকা এবং গ্রামীণ এলাকা প্লাবিত হয়েছে। ঘাটাল পৌরসভার 12টি ওয়ার্ড প্লাবিত। আমরা রয়েছি ঘাটাল পৌরসভার 2 নম্বর ওয়ার্ড আড়গোড়া এলাকায়। এটি একটি রাজ্য সড়ক, সেই রাজ্য সড়কে কিন্তু চলছে নৌকো। পূর্ত দপ্তরের পক্ষ থেকে খেয়া পারাপার ব্যবস্থা করা হয়েছে, অর্থাৎ বিনা পয়সায় যাত্রীদের পারাপার করা হচ্ছে। এক কথায় ঘাটাল পৌর এলাকা এবং গ্রামীণ বিস্তীর্ণ এলাকার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন। এখন নৌকো ডিঙি একমাত্র ভরসা ঘাটালবাসীর। তবে প্রশাসনের পক্ষ থেকে জানানো হচ্ছে খুব বেশি আতঙ্কিত হওয়ার কারণ নেই, কারণ জল খুব বেশি আর বাড়বে না। কারণ প্রকৃতির যে নিম্নচাপ, সেই নিম্নচাপে সরে গিয়েছে, আর বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। এক কথায় ঘাটালে কিন্তু এখনো পর্যন্ত বন্যার অবনতি হচ্ছে, বাড়ছে শিলাবতী নদীর জল। সুকান্ত চক্রবর্তী, নিউজ 18 বাংলা, ঘাটাল। শুনলেন সুকান্ত চক্রবর্তীর কাছ থেকে। প্রশাসন বসে নেই। প্রশাসন আরও কি করছে? গ্রামে স্বাস্থ্যকর্মীরা নৌকো ডিঙি করেই স্বাস্থ্যকর্মীরা ঘুরছেন। বিস্তীর্ণ এলাকার মানুষ জলবন্দী, জলমগ্ন এলাকায় পরিষেবায় স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে দিচ্ছেন। স্বাস্থ্য শিবির খোলা হচ্ছে।
আর উত্তাল সমুদ্র, এই রকম পরিস্থিতিতে উত্তাল সমুদ্রে মাছ ধরতে গিয়ে 11 জন মৎস্যজীবী এখনো পর্যন্ত নিখোঁজ, যা জানা যাচ্ছে। ট্রলারে ছিলেন 11 জন মৎস্যজীবী, 11 জনকে 11 জনই নিখোঁজ বলে জানা যাচ্ছিল। কথা বলবো প্রতিনিধি বিশ্বজিতের সঙ্গে, আপডেট কি আছে এবং এখন কি মৎস্যজীবীদের সমুদ্রে যেতে মানা ছিল কোনো? না দেখো, এই মুহূর্তে সমুদ্রে যেতে কিন্তু কোনো মানা ছিল না, আচ্ছা। কিন্তু উত্তাল বঙ্গোপসাগর এবং যার জেরে কোনো ক্রমে বাঁচলেন কিন্তু এই 11 জন মৎস্যজীবী। একদম যে মানে আজ ভোর রাতে যে নামখানার যে 10 মাইল যে ঘাট রয়েছে, সেই ঘাট থেকে কিন্তু এফবি শাকিলা নামে একটি ট্রলার 11 জন মৎস্যজীবী নিয়ে কিন্তু গভীর সমুদ্রে পাড়ি দিয়েছিলেন। আচ্ছা। এবং তারা যখন জম্বুদ্বীপ থেকে প্রায় 4 ঘন্টার তলায় তারা কিন্তু যখন মাছ ধরছিলেন, সেই সময় আজকে সকালের দিকেই ঘটনা। এবং সেই সময় এমন সমুদ্র উত্তাল হয়, তাদের ট্রলারের পাটাতন তলা কিন্তু ফেটে যায় এবং তলা ফেটে যাওয়ার পরে হু করে জল ঢুকতে থাকে এবং তারা ওই সময় চিৎকার চেঁচামেচি করে। এবং আশেপাশে যে সমস্ত ট্রলার যারা ফিশিং করছিলেন, তারা কিন্তু ঘটনাটি যখন নজরে আসে, তাদেরকে কিন্তু কোনো ক্রমে বহু চেষ্টার পর এই 11 জনকে কিন্তু উদ্ধার করা সম্ভব হয়েছে। খুব ভালো কথা, কারণ 11 জন ওই রকম ভাবে উত্তাল সমুদ্র, তার মধ্যে পাটাতন ভেঙে যায়, হু হু করে জল ঢুকতে শুরু করে। ট্রলারে ছিলেন 11 জন মৎস্যজীবী, তারা তখন প্রাণ যায় যায় অবস্থা, এরকম অবস্থা, উদ্ধার করা হয়েছে 11 জনকেই। শাকিলা নামে একটি ট্রলার, ওর ওয়েদার ভালো হওয়ার পরেই ও সমুদ্রে বেরোয় মাছ ধরার জন্য। তারপরেই ও গিয়ে একটু বিপদের মধ্যে পড়ে। শিক্ষকটা থাকে ইঞ্জিন রুমের, সেই ইঞ্জিন রুমের শিক্ষক কোনো রকমে নষ্ট হয়, সেই শিক্ষক দিয়ে জল ভরে যায় ইঞ্জিন রুমে। তারপরেই ট্রলারটিকে আর আয়ত্তের মধ্যে রাখা যায়নি। অন্যান্য যারা মৎস্যজীবী ছিল পাশাপাশি, তারা সবাই 11 জন যে মৎস্যজীবী ছিল এফবি শাকিলাতে, সে তাদেরকে তুলে নেয় এবং রেস্কিউ করে এবং ট্রলারটাকে আপাতত ছেড়ে দিয়ে আসা হয়েছে।